দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। সেবা খাতে রপ্তানি বাড়ছে, দিনকে দিন ব্যবসা ভালো নেই সফটওয়্যারের। প্রত্যাশিত সাড়া নেই বাংলাদেশ ব্যাংক বিলে, প্রথম দিনে অংশ নিয়েছে মাত্র 22 ব্যাংক। গ্রামে 5G ইন্টারনেট নিয়ে যাবে টেলিটক, 2000 কোটি টাকার প্রকল্প অনুমোদন। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বাংলাদেশ থেকে ডাটা প্রসেসিং, হোস্টিং কিংবা পরামর্শ সেবার মতো প্রযুক্তি সেবার রপ্তানি বাড়ছে, তবে কমে গেছে সফটওয়্যার রপ্তানি। হিসেব বলছে বিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে $27 কোটি প্রযুক্তি সেবা রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 6.5 ভাগ বেশি। প্রযুক্তি সেবার বিশ্ববাজারে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে বাংলাদেশের তরুণরা। ডাটা প্রসেসিং, গ্রাফিক্স ডিজাইন, এমনকি পরামর্শ সেবাও দিচ্ছেন বিদেশি প্রতিষ্ঠানের হয়ে। প্রযুক্তি নির্ভর এমন সব সেবা রপ্তানি থেকে তাই আয়ও বাড়ছে প্রতি বছর। হিসেব বলছে বিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে $27 কোটি প্রযুক্তি সেবা রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 6.5 ভাগ বেশি। যেসব দেশে আমরা এক্সপোর্ট করে থাকি, ইউএসএ, ইউকে বা ইউরোপের দেশগুলোতে মেনলি, সেসব জায়গায় অফিস আদালত সব বন্ধ ছিল। সব ধরনের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই কিন্তু কেনাকাটা সবকিছুই আইসিটি নির্ভর হয়েছে। সো আইসিটির উপর নির্ভরতা সবার জন্যই কিন্তু বেড়েছে এবং তাদের নিজেদের কাজগুলো তারা অনেক কিছু আউটসোর্স করেছিল। তাদের অনেক সার্ভিসেস গুলো তখন আউটসোর্স এমনিতেও করতো, তো প্যান্ডেমিকের সময় সেটা আরো বেড়েছিল। যে 3টি ক্যাটাগরিতে প্রযুক্তি সেবা রপ্তানি করে বাংলাদেশ, এর মধ্যে ডাটা প্রসেসিং এবং হোস্টিং সার্ভিসের রপ্তানি সবচেয়ে বেশি, $19 কোটি 30 লাখ, প্রবৃদ্ধি 23 ভাগের মতো। পরামর্শ সেবা থেকে আয় এসেছে $2 কোটি 46 লাখ, বেড়েছে 37 ভাগ। তবে এই সময়ে ধস নেমেছে সফটওয়্যার ব্যবসায়, রপ্তানি আয় এসেছে $4 কোটি 74 লাখ, কমেছে 30 ভাগের বেশি। যেহেতু অফিস আদালত বন্ধ ছিল সেসব দেশে, সেই জন্য তারা কিন্তু নতুন করে সফটওয়্যার অর্ডার দেয়নি বা আপগ্রেড করার জন্য কোনো অ্যাটেম্প নেয়নি। তো সেই কারণে নতুন কোনো অর্ডার আসেনি, বা যে অর্ডারগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু বন্ধ ছিল, পেমেন্ট অনেক বাকি ছিল। তো সেখানে একটা ডিক্লাইন হয়েছে। তবে উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে লকডাউন শিথিল হওয়ায় আবারও সফটওয়্যারের চাহিদা বাড়তে শুরু করেছে। তাই সামনের দিনে এই খাত থেকে রপ্তানি আয় বাড়বে বলে আশা রপ্তানিকারকদের। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যাংকে থাকা অলস টাকা তুলে নিতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে প্রত্যাশিত সাড়া মিলছে না। প্রথম দিনে বিল বিক্রির মাধ্যমে 2605 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। নিলামে অংশ নিয়েছে সব মিলে 22টি ব্যাংক, যদিও বাংলাদেশ ব্যাংকের আশা শিগগিরই এর পরিমাণ বাড়বে। ঋণের চাহিদা নেই, তাই ব্যাংকে বাড়ছে নগদ টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে দেশের ব্যাংকগুলোর কাছে বর্তমানে প্রায় 2.5 লাখ কোটি টাকা জমা আছে। এর মধ্যে অন্তত 53,000 কোটি টাকা একেবারেই অলস পড়ে আছে, যা আর্থিক খাতে সমস্যার সৃষ্টি করছে। আর এই সমস্যা নিরসনে সোমবার থেকে নির্দিষ্ট সুদে বিল বিক্রি করে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দিনে যেখানে বিনিয়োগ হয়েছে সব মিলে 2605 কোটি টাকা। এটাকে আমি কম বলছি না, এটা প্রথম একটা জিনিস তো মার্কেটে থ্রো করা হলো। প্রাথমিকভাবে অনেক সময় বেশিও আসে, প্রাথমিকভাবে কম আসে। সুতরাং এটা যেহেতু ইটস কন্টিনিউয়াস প্রসেস, এটা দেখা যাক আস্তে আস্তে হয়তো বাড়বে। আবার দেখুন মার্কেটে এগুলো তো সব নির্ভর করছে, সংখ্যা বড় কথা না, এটা মার্কেটের উপর নির্ভর করছে, যে লিকুইডিটি মানের উপর নির্ভর করছে, যে কার কত লিকুইড অ্যাসেট আছে। সেই লিকুইড টাকা দিয়ে তারা মার্কেট থেকে খুব শর্ট টাইমের ভিতরে এই বাংলাদেশ ব্যাংক বিলটা কিনবে। যদিও বাংলাদেশ ব্যাংক বাজার থেকে সব মিলে অন্তত 20,000 কোটি টাকা তোলার প্রাথমিক পরিকল্পনা করেছে বলে জানা গেছে। এখন পর্যন্ত 2 মেয়াদে বিল বিক্রি করা হয়েছে। 14 দিনের বিলে সুদ দেওয়া হচ্ছে 0.75 ভাগ, আর 7 দিনের বিলে 0.54 ভাগ। হিসেব বলছে প্রথম দিনে 7 দিনের বিলের নিলামে অংশ নিয়েছে 13টি ব্যাংক, আর 14 দিনের বিল কিনেছে 9টি ব্যাংক। এক্সেস লিকুইডিটি কিন্তু এই ব্যাংকের এক্সপোর্টের ব্যাংকের কিন্তু এক্সেস লিকুইডিটি নাই। অনেক ব্যাংক কিন্তু মার্কেটে বড় করতেছে। আপনি দেখেন সরকারি ব্যাংকগুলোর কাছে তারা কিন্তু প্রচুর লিকুইডিটি বসে আছে। ওনাদের ধরেন 1 লক্ষ টাকা ডিপোজিট, লেন্ডিং হচ্ছে 60,000 কোটি টাকা। সো দেখা যাবে যে মার্কেটে মোর দ্যান 50% লিকুইডিটি ইজ লাইং উইথ গভর্নমেন্ট ব্যাংকস। তো একটা পার্টিকুলার দিকে কিন্তু লিকুইডিটি গুলো আছে, সবার সাথে কিন্তু নাই। ব্যাংকগুলো
তাদের যে রেটটা চায় সেরকম রেট যদি দিয়ে দিতে পারে নিবে। আর এটা যেটা হচ্ছে যে আরেকটা অপশন যেটা ছিল রিভার্সিবল ওপেন, ওই উইন্ডো দিয়ে কিন্তু আমরা বাংলার মেয়েদের মপ আপ করতে পারবো। পুরো আগস্ট মাস জুড়ে প্রতি সপ্তাহে সর্বোচ্চ 4 দিন করে বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্রামীণ জনগোষ্ঠীকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে নেটওয়ার্ক আধুনিকায়ন করবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। এর আওতায় গ্রাম পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং 5G সেবা প্রদানে নেটওয়ার্ক উন্নয়ন করবে তারা। 2200 কোটি টাকার ব্যয়ের প্রকল্পটি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। দিন দিন বাড়ছে দেশের মোবাইল গ্রাহকের সংখ্যা, সেই সাথে বাড়ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। তবে উচ্চগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন শুধু শহরাঞ্চলের গ্রাহকরা। গ্রামাঞ্চলে এই সেবা এখন পর্যন্ত 2G থেকে 3Gতেই সীমাবদ্ধ। তাদের সবাইকে আধুনিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করা এবং উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনার লক্ষ্যে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 2204 কোটি টাকা। এর মাধ্যমে ভবিষ্যতে গ্রামীণ জনগোষ্ঠীকে উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনতে চায় সরকার। টেলিটকের শক্তি বৃদ্ধি করার জন্য তাকে কিছু আমরা ইনজেকশন দিচ্ছি, লাইফ সাপোর্ট ইনজেকশন। লাইফ সাপোর্ট মানে ওই সেন্স অক্সিজেন। বিশাল বিনিয়োগ আমরা করব যাতে করে এটা আরও শক্তিশালী দাঁড়াতে পারে। কারণ গ্রামাঞ্চলে এখন 2G 3G আছে, এইটাকে যারা সম্পূর্ণ 4G করা যায়। আমরা খুব শিগগিরই 5Gতে যাব আশা করছি। ওর জন্য আমাদের অবকাঠামোকে রেডি রাখতে হবে। আমাদের টেলিটকের অবকাঠামোকে আমরা স্ট্রেংথেন করছি, করে আমরা এখানে যাব। 2004 সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে সরকারি মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক টেলিটক। দীর্ঘ প্রায় 17 বছরেও লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় প্রতিষ্ঠানটিকে বারবার সরকারি বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। এমন এলাকা বাংলাদেশে আছে যেখানে টেলিটক ছাড়া বেসরকারি যায় না। আমাদের হিল ট্রাক্স আছে, আমাদের চরাঞ্চলগুলো আছে, আমাদের অনেক হার্ড টু রিচ এরিয়া আছে যেখানে টেলিটকই যায়। তো টেলিটকের লোকসান যদিও হয়, এইবার যেটা নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই জিনিসটা অনেক বেশি লোকসানের একটা কারণ হলো রেটটা যদি খেয়াল করেন, বাকি সবকটার রেট কিন্তু ডাবল। এই টেলিটকের যে পার মিনিট যে এটা নেয়, রেন্টটা নেয়, আমরা কথা বলার, তো এটা নেয় কম এই জন্যই যে এটাকে ওই সোশ্যাল ওয়েলফেয়ার কনসিডারেশনটাকে মুখ্য রাখা হয়। কতিপয়ের ব্যবসা সবসময় মুনাফা করে প্রাইভেট খাতের অত্যন্ত বেশি, সেখানে সরকার মনোপলি বা অলিগলিতে সরকারের নিজস্ব অস্ত্র থাকতে হবে, সেই অস্ত্র হিসাবেই টেলিটক আছে। অনুমোদন দেওয়া হয়েছে জামালপুরে মাদারগঞ্জ 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের। 2025 সাল নাগাদ দেশের মোট বিদ্যুতের 10% নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। এতে ব্যয় হবে 1511 কোটি টাকা। 2024 সালের আগস্ট নাগাদ প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একনেক পর্যন্ত নাম ছিল শেখ হাসিনা সোলার পার্ক জামালপুর মাদারগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন খুব ঘোর আপত্তি তুলেছেন যে না, আমার নাম বাদ দিতে হবে। শেষ পর্যন্ত ওনার জোর আপত্তির পর নামটা উনি বললেন এইটার নাম হবে সোলার পার্ক জামালপুর সোলার পার্ক মাদারগঞ্জ জামালপুর। দেশি বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি, ঢাকা জেলার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, জরাজীর্ণ সেতু প্রতিস্থাপন সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। সর্বমোট ব্যয় বরাদ্দের পরিমাণ 7,985 কোটি টাকা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জুলাই মাসে দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ হিসেব বলছে জুলাইতে দেশে পণ্য ও সেবার দর আগের বছর একই সময়ের চেয়ে 5.36 ভাগ বেড়েছে। জুনে যা ছিল 5.64 ভাগ। জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 5.08 ভাগ। গেল মাসে যা ছিল 5.45 ভাগ। কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হারও 5.94 থেকে নেমে এসেছে 5.8 ভাগে। এই সময়ে গ্রামীণ জনপদে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 5.53 ভাগ, আর শহরে এই হার ছিল 5.06 ভাগ। জমি হস্তান্তরের জটিলতা ও করোনার কারণে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ঢাকা রংপুর মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। ফুয়াদ হাসানের ক্যামেরায় রফিক সরকারের রিপোর্ট। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ কাজ চলতে থাকায় প্রায়ই যানজটে ভোগেন যাত্রী সাধারণ। দুর্ঘটনাও ঘটছে হরহামেশা। যখন এই রাস্তা প্রশস্ত হবে, এই রাস্তা উন্নয়ন হবে, কৃষিপণ্য আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে
কৃষকেরা ন্যায্য মূল্য পাবে। আগে তো আমরা গেছিলাম যে 10 থেকে 12 ঘন্টা লাগছিল ঢাকায় যেতে, এখন সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। যাতায়াত করতে পারবো, অ্যাক্সিডেন্ট আমাদের জন্য কম হবে। একটা রোড হইতেছে, এটা অনেক আমাদের জন্য সব ভালো। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন প্রকল্পের আওতায় ওই সড়কের উন্নয়ন কাজ 2022 সালের জুন মাসে শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 32%। তাই নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পীরগঞ্জ অংশটা এবং হচ্ছে পলাশবাড়ি এবং ধাপেরহাট অংশ, এই তিনটা অংশই আমার আসলে মেইনলি আমি ধরতে পারিনি, কারণ এই তিনটা অংশের জমিটা আমি এখনো বুঝে পাইনি। এগুলো মানে প্রসেসে আছে রংপুর ডিসি অফিসে বা গাইবান্ধা ডিসি অফিসে। ওইটা পাওয়ার পরে আমরা কাজ মানে পুরোদমে শুরু করতে পারবো। তবে জেলা প্রশাসকরা জানিয়েছেন দ্রুতই জমি হস্তান্তরের জটিলতা শেষ হবে। তাদেরকে যে পরিমাণ জায়গা হস্তান্তর করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতেও তারা যদি নির্দিষ্ট টাইমে তাদের কাজ করতে পারে, তো আমরা আশা করছি এই প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য আমরা তাদের পাশে কাজ করতে পারব। প্রকল্পের কাজ শেষ হলে উত্তরের 8 জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে। রফিক সরকার, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSX 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6617-তে। লেনদেন হয়েছে 2840 কোটি টাকার। এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 137টির, কমেছে 223টির দর, আর অপরিবর্তিত রয়েছে 15টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক DSEX প্রায় 10 পয়েন্ট কমে গিয়ে 6617তে এসে অবস্থান করছে। দিনের শুরুতে মার্কেটে বেশ উত্থান লক্ষ্য করা গেলেও দিনের মধ্যভাগ থেকে প্রফিট টেকিং এর বেশ প্রবণতা লক্ষ্য করা যায়, এবং এই উত্থান এবং পতন দিয়ে মার্কেট দিন শেষে 10 পয়েন্ট নেগেটিভ দিয়ে লেনদেন শেষ করেছে। আজ মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 137টি কোম্পানির শেয়ার দর, দাম কমেছে 224টি কোম্পানির শেয়ার দর, অপরিবর্তিত রয়েছে 15টি কোম্পানির শেয়ার দর। আজকে সর্বমোট টার্নওভার ছিল প্রায় 2900 কোটি টাকার মতো, যা গত দিনের তুলনায় কিছুটা কম। গত সপ্তাহে মার্কেটে এভারেজ টার্নওভার ছিল প্রায় 2300 কোটি টাকার মতো, এবং চলতি সপ্তাহে 2 দিনের এভারেজ টার্নওভার হচ্ছে প্রায় 2800 কোটি টাকার মতো। সেক্টরাল পারফরম্যান্সের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটের টেক্সটাইল সেক্টরে বেশ আধিপত্য ছিল, যেটি মার্কেটের টোটাল টার্নওভারে প্রায় 15% অবদান রেখেছে। এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরকে, এবং তৃতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালসকে। সেক্টরাল টপ গেইনার চার্টে আমরা প্রথমেই পাচ্ছি ব্যাংক সেক্টরকে, এবং এই সেক্টরে আজকে 26টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, কমেছে 1টি কোম্পানির শেয়ার দর, এবং অপরিবর্তিত রয়েছে 4টি কোম্পানির শেয়ার দর। কোম্পানি পারফরম্যান্সের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেক্সিমকোকে, দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি আইএফআইসি ব্যাংকে, এবং তৃতীয়তে আমরা পাচ্ছি লাফার্জ হোলসেলকে। পার্সেন্টেজ অফ চেঞ্জের ভিত্তিতে আমরা প্রথমে পাচ্ছি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে, এবং দ্বিতীয়তে আমরা পাচ্ছি মেঘনা পেট্রোলিয়ামকে। এখন জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ নিউজ, এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আগামী 11 আগস্ট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি নতুন শেয়ার ট্রেড হবে, যেটি হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এবং আরেকটি উল্লেখযোগ্য নিউজ হচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর ট্রেড সাসপেনশন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আরো 15 দিন এক্সটেন্ড করা হয়েছে, যেটি কার্যকর হবে 11 আগস্ট থেকে। অবশেষে পিএসজিতেই গেলেন মেসি। বেতন $4 কোটি 10 লাখ। আপাতত চুক্তি হচ্ছে 2 বছরের জন্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্লাব বার্সেলোনা, এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। প্রায় 2 দশকের ক্লাব ফুটবল ক্যারিয়ারে তারই প্রমাণ রেখেছেন মেসি। প্রিয় ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে তাই অর্ধেক বেতনেও থেকে যেতে চেয়েছিলেন বার্সেলোনায়, কিন্তু তারপরও তাকে ধরে রাখতে পারেনি ক্লাবটি। তারকা ফুটবলার হিসেবে বার্সার ঘাঁটিতে এতদিন মেসির ছবি শোভা ছড়ালেও এখন আর তা দেখা যাবে না। মঙ্গলবার বার্সেলোনার ক্যাম্প নু স্টেডিয়ামের বাইরে অবস্থিত একটি দেয়াল থেকে মেসির ছবি সরিয়ে ফেলেছে ক্লাব বার্সেলোনা। এদিকে মঙ্গলবার সকালেই পরিবার নিয়ে বার্সেলোনা বিমানবন্দরে পৌঁছেন মেসি, গন্তব্য ফ্রান্স। যাত্রাপথে নিজেদের সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
6 বার বেলন ডিওর জেতা এই ফুটবল জাদুকরের আগমনের সংবাদে আগে থেকেই প্যারিস বিমানবন্দরে ভিড় জমান ভক্তরা। প্যারিসে পৌঁছেই তাদের দেখা দেন মেসি। অন্যদিকে মেসিকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয় ফ্রান্সের ক্লাব পিএসজিতেও। ফ্রান্সের গণমাধ্যমগুলো জানায় 2 বছরের জন্য পিএসজির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে মেসি। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে প্রথম সিজনে মেসির বেতন হবে 25 থেকে 30 মিলিয়ন ইউরো, দ্বিতীয় সিজনে যা বেড়ে হবে 30 থেকে 35 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 300 থেকে প্রায় 350 কোটি টাকা। এর সাথে যুক্ত হবে মেসির ব্যক্তিগত ও দলগত বোনাস। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।